আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। সাধারণত আমি ৫টার মধ্যে উঠে পড়ি, কিন্তু আজ ঘুমাতে দেরি হয়ে যাওয়ার কারণে সকাল ৬টায় উঠেছি। পুরোপুরি ফ্রেশ লাগছে না ঠিকই, তবে নতুন একটা দিনের শুরু তো আর থেমে থাকবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ স্টাডি ব্লগ। আজকের স্টাডি ব্লগে দেরি করেও কিভাবে আমরা দিনের সেরাটা ব্যবহার করতে পারি সেটাই দেখাবো। তো আমি সকালবেলা উঠেই মূলত যেটা করি সেটা হচ্ছে একটু ওয়ার্ম আপ করি। সকালের শুরুটা আমি একটু হালকা ওয়ার্ম আপ দিয়ে শুরু করি, ১৫ মিনিট সময় দিই শরীরটাকে একটু নাড়াচাড়া করানোর জন্য। যেহেতু আমি চেহারা দেখাই না, তাই এক্সারসাইজের অংশটা শুট করতে পারিনি। এরপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি খাই। এটা শরীরকে জাগিয়ে তোলে আর অলসতা কেটে যায় খুব তাড়াতাড়ি। সত্যি বলতে এক্সারসাইজ আর পানি খাওয়ার পর যখন পড়তে বসি, সকালের সেই ঘুম ঘুম ভাবটা আর থাকে না। তো যদি আপনারা চান তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন। আর সাথে হালকা হালকা কিছু খেয়ে নিতে পারেন। এটা হতে পারে একটা কলা বা কিছু বাদাম কিংবা ১ কাপ গরম। কালকে প্রায় ১ ঘন্টা ৩৭ মিনিটের মতো লাইভ করেছি। সেটা শেষ হওয়ার পর টেবিলটা যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে। একদমই গোছানো হয় নাই। আজ আবার নতুন করে পড়তে বসতে হবে, তাই টাইমারটা সেট করে নিচ্ছিলাম। কারণ সময় ধরে পড়া আমার জন্য খুবই কার্যকর। কিন্তু ঘরের লাইট জ্বালানো যাবে না। কারণ আমার মেয়ে ঘুমাচ্ছে আর মশারি টানানো আছে, তাই আলো জ্বালালে ওর ঘুম ভেঙে যাবে। তারপর হচ্ছে চলুন আরেকটু তার আগে একটু বাইরের আবহাওয়াটা দেখে আসি। ৬:৩০টার ওয়েদারটা কেমন এটা একটু দেখে নিয়ে আসি। আবহাওয়াটা আজ অনেক পরিষ্কার এবং অনেক শান্ত, কিন্তু এই সময়টা এমনই কখন যে হঠাৎ করে বৃষ্টি নামবে আবার কখন রোদ উঠে যায় তা কিন্তু একদমই বোঝা যায় না। এখন একদম পরিষ্কার, কিন্তু কখন কি হবে এটা একদমই বোঝা যায় না। আর আজ আমি ইংরেজি পড়েছি ১ ঘন্টা ৪৮ মিনিটের মতো। মানে সকালে যে স্লটটা আমি নিয়েছি সেখানে ১ ঘন্টা ৪৬-৪৮ মিনিটের মতো আমি ইংলিশ পড়েছি। তো আমার প্ল্যান হলো প্রতিদিন একটা করে ইংরেজি টপিক বা পর্ব শেষ করা। মানে প্রতিদিন শেষ হয়ে ওঠে না, তবু ট্রাই করি আরকি। আর সাথে আমি প্রায় প্রশ্নও সলভ করছি। বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো আমার শেষ হয়ে গেছে সলভ করা। তো এখন আমি ধরেছি প্রাইমারির বিগত সালের প্রশ্নগুলো। যখন প্রাইমারির গুলো শেষ হয়ে যাবে তখন ধরবো ২০তম গ্রেড, মানে ১১ থেকে ২০তম গ্রেডের যে প্রশ্নগুলো আছে, নন ক্যাডারের যে বিগত সালের প্রশ্নগুলো আছে সেগুলো ধরবো। তারপর আবার ফিরে আসবো বিসিএস এর প্রশ্নে। যেগুলো বাকি আছে, বাকি নেই, মানে আবার পুনরায় প্রথম থেকে শুরু করব। মানে দশম বিসিএস থেকে ৪৬ পর্যন্ত। সেগুলো শেষ করে আবার পুরোটা রিভিশনে যাব। এভাবে ধাপে ধাপে আমি চেষ্টা করছি প্রতিটা ধাপ ক্লিয়ার করতে। তো এখানে আমি ম্যাথ বাদ দিয়ে বাকি সব সাবজেক্টের প্রশ্ন সলভ করছি, কারণ ম্যাথের জন্য আলাদা করে সময় রাখতে চাই, যেন একেবারে ভালোভাবে দেওয়া যায়। তো আমি ৮টা পর্যন্ত ৮:৩০ পর্যন্ত স্টাডিটা কন্টিনিউ রেখেছিলাম। আর আমার মেয়েও উঠে পড়েছে, তো এখন আর স্টাডি করব না। এই স্লটটা এখানেই শেষ হলো। সকালের ওয়েদার তো প্রথমেই দেখিয়েছি ৬:৩০টার সময়, কিন্তু এখন ঘরের দরজা জানালা সবকিছু খুলে দেব এবং সকল কিছু একটু যেন ফ্রেশ হাওয়াটা ঘরের ভিতরে ঢুকে, এর জন্য সবকিছু একদম খুলে ঘর পরিষ্কার করব আর হচ্ছে যা কাজ আছে কাজগুলো করব। তো জানালা খুলতেই সুন্দর কিছু দৃশ্য দেখতে পেলাম। প্রথমেই বলেছিলাম সকালের ওয়েদার সুন্দর ছিল, কিন্তু কখন যে কি হবে কিচ্ছু বলা যায় না। দেখেন এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আবার হয়তোবা রোদও উঠতে পারে, বাতাসও হতে পারে। ওয়েদারটা একটু বিচিত্র রকমের। তো এখন একটু ঘর পরিষ্কার করব, বিছানাটা পরিষ্কার করে নিব, বিছানাটা গুছিয়ে নিব। কারণ হচ্ছে আমার মেয়ে তো ঘুমিয়েছিল, সকালবেলা আমি বিছানাটা গোছাতে পারিনি। এখন গুছিয়ে নেব। এখন ও উঠে পড়েছে, আরো ঘরের আদার্স কিছু কাজ আছে, সেগুলোও আমাকে করতে হবে। তারপর সকালে রান্না করব। সকালের রান্নাটা করলে আমার ঝামেলা শেষ। কারণ দুপুর এবং রাতের জন্য আমাকে রান্না করতে হবে না। কারণ আজকে বাসায় গেস্ট আসবে। ডিনারে সবাইকে ইনভাইট করা হয়েছে। তো ডিনারে যদি গেস্ট আসে তাহলে দেখা যাবে দুপুর আর রাতের রান্নাটা আমার শাশুড়ি করে নেবে। আর যাবতীয় যে এমনি একটু কাজ করা লাগে, হেল্প করা লাগবে, সেটার জন্য খালা এসেছে বাসায়। তাই আজকে রান্না মোটামুটি আমাকে করতে হবে না। সকালে কোনো রকম হালকা পাতলা কিছু করে খেয়ে নিলেই তারপরের জন্য সময়টুকু আমি পড়াশোনা করতে পারবো। তো মোটামুটি ঝামেলা শেষ। ঘর দুয়ার গুছিয়েও ফেলেছি। আর এখান দিয়ে আমি এখন ভাতটা বসিয়ে দিব রাইস কুকারে। রাইস কুকারে আমরা সাধারণত রাইস কুকারেই ভাত রান্না করি। কারণ হচ্ছে এখন মাড় গালিয়ে ভাত রান্না করার ওই যে যুগটা সেটা আসলে ওরকমভাবে নেই।
আর রাইস কুকারে রান্না করলে ভাত পুড়ে যাওয়ার কোনো ধরনের চান্স থাকে না, টাইম মতো হয়ে থাকে। এর জন্য এটা সময় সাশ্রয় আর কি আমাদের মতো ক্যান্ডিডেটদের জন্য। এই ধরনের কাজ আসলে এই ধরনের জিনিস ব্যবহার করাটা ভালো। তারপর ভাত বসিয়ে দিয়ে এসে আমি একটু ডিম ভুনা করব। আর কালকে একটু তরকারি ছিল, সেটাও আছে। এদিক দিয়ে দেখা যাচ্ছে যে ডিম ভুনা আর একটু ডাল রান্না করব, তাহলে সকালের খাবারটা হয়ে যাবে। আর তরকারি ছিল বলতে আমার মেয়ের জন্য আমি আলাদা করে কিছু রান্না করব না, কারণ হচ্ছে ওর জন্য একটু মুরগির মাংস রান্না করেছিলাম খুবই অল্প ঝাল দিয়ে। তো ওর জন্য অল্প ঝাল দিয়ে রান্না করেছি, এটা ওর জন্য চলে যাবে। তারপর আবার বললাম সকালে রান্না শেষ করে আবার টেবিলে ব্যাক করলাম, কিন্তু সকালের পড়াশোনা করার পর টেবিলে একদম বাজে অবস্থায়। তো এটা না গুছিয়ে কোনোভাবে না পরিষ্কার করে কোনোভাবে পড়তে বসা সম্ভব ছিল না। আর কোনো কিছু একদিন পরিষ্কার না করলে প্রচুর পরিমাণে ডাস্ট জমে যায়, আর সেটা দেখতেও খুব বাজে লাগে, আর পড়তে বসতেও মনোযোগ বসে না। তাই এর জন্য আগে প্রথমত ভাবলাম যে টেবিলটা পরিষ্কার করে নিই। আর ঘর তো আজকে গোছাতেই হবে, কারণ গেস্ট আসবে, এমনিতেও গোছাতে হবে, কিন্তু আমি যদি প্রথমে গুছিয়ে রাখি তাহলে কাজটা অনেকটা কমে আসবে, আর আমি কিছু সময় হলেও বাড়তি পাবো পড়াশোনা করার জন্য। তো আমার মোটামুটি গোছানো শেষ, কিন্তু এখন আমি কি পড়বো সেটা একটু দেখে নিচ্ছিলাম। টু ডু লিস্ট আমি এমনিতে করি, কিন্তু এখন দেখা যায় যে কোচিংয়ে পরীক্ষা হয়, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 2টা করে এক্সাম হচ্ছে, তারপর মডেল টেস্ট হচ্ছে। এর জন্য আর কি টু ডু লিস্ট করার কিছু নেই। ওদের যে সাজেশন থাকে ওই সাজেশন ফলো করেই আমি আসলে পড়াটা পড়ছি। কিন্তু তারপর মডেল টেস্ট হয়ে যাওয়ার পরে দেখা যাবে যে আমি টু ডু লিস্ট করে আবার প্রথম থেকে স্টাডি শুরু করব, প্রথম থেকে ধরবো, নিজের মতো করে টু ডু লিস্ট করব, প্রতিদিনের টার্গেট প্রতিদিন ফিল আপ করবো, এভাবে পড়ার চেষ্টা করব। কিন্তু এখন যেহেতু পরীক্ষা হচ্ছে, ওদের সাজেশন ভিত্তিক পড়াটা পড়ে পরীক্ষাটা দিচ্ছি। আর বাড়তি পড়ার ভিতরে আমি প্রতিদিন ইংলিশটা পড়ি বাড়তি। আর আমার বেসিক ম্যাথে একটু ভালো করার জন্য আমি প্রতিদিন ম্যাথ করি, 9-10 এর ম্যাথ। এবং আমার কাছে আরেকটা বই আছে, এই বইটা আমি অন্য সময় একদিন দেখাবো। ওই বইটাতে ক্লাস 5 থেকে ক্লাস 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত একদম বোর্ড বইয়ে যে আজ পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে, মানে বোর্ড বইয়ের পুরো কভার করা আছে ওই বইটাতে, একদম ক্লাস 5 থেকে ক্লাস ইন্টারমিডিয়েট পর্যন্ত। তো ওই বইটা আমি অন্য কোনো একদিন দেখাবো। ওই বইটা থেকেও আমি ফলো করি, কারণ বোর্ড বই কিন্তু কালেক্ট করা একটু মানে কষ্টকর। বোর্ড বই তো আর এখন ওইভাবে পাওয়া যায় না। নবম দশমের বোর্ড বইটা যদিও কালেক্ট করতে পারি, তাহলে দেখা যায় যে একদম ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বই, সবগুলো বই কালেক্ট করা পসিবল হয় না। এর জন্য আমি নিজে থেকেই ভাবলাম যে এরকম একটা বই পেয়েছি, তাহলে কেন কিনবো না, তাই কিনে ফেলেছি। ওই বইটা আমি দেখাবো একদিন কোনো অন্য একটা ভিডিওতে। আর এখন যেহেতু 49তম বিসিএস এর সার্কুলার হয়ে গেল, 49তম বিসিএসটা মূলত স্পেশাল মানেই হচ্ছে এখানে কিছু স্পেশাল হবে, মানে লিখিত হবে না। এখানে 300 নম্বরে মোট পরীক্ষা নেওয়া হবে, 200 নম্বরে এমসিকিউ আকারে পরীক্ষাটা নেওয়া হবে, 100 হচ্ছে ভাইবা, 200-র ভিতরে আবার জেনারেল 100, আর 100 হচ্ছে আপনার নিজের সাবজেক্টের উপরে। তো জেনারেল আমার কাছে মনে হয় একটু সহজ হতে পারে, কিন্তু আপনার যে সাবজেক্ট সেখানেই কিন্তু আপনাকে মার্কসটা দিবে। তো সেই সাবজেক্টগুলো আপনাকে আপনার নিজের সাবজেক্টগুলো একটু ভালো করে পড়তে হবে। আর আপনি যে বিষয়ে শিক্ষক হতে চান, যদি সেই বিষয়ের মূল কনসেপ্টগুলো স্পষ্ট না থাকে, তাহলে ছাত্রদের কিভাবে শেখাবেন? তো এই জায়গায় আপনি পড়াবেন কাদেরকে, এই জিনিসটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। আপনি পড়াবেন হচ্ছে ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদেরকে, তাহলে আপনাকে আবার পুনরায় সেই ইন্টারমিডিয়েটে আপনার নিজের সাবজেক্টে কি পড়েছিলেন সেই বিষয়গুলো ভালো করে পড়তে হবে, কারণ সেখান থেকে প্রশ্ন আমার মনে হয় আসতে পারে। আর এই জায়গায় কেউ আপনাকে মার্জিন দেবে না, বরং এখানেই বোঝা যাবে আপনি কতটা প্রস্তুত, আপনি আদৌ সেই দায়িত্ব নিতে সক্ষম কিনা, মানে আপনি যাদেরকে পড়াবেন তাদেরকে ভালো করে পড়াতে পারবেন কিনা। তাই আপনার নিজের সাবজেক্টের উপরে বেশি গুরুত্ব দিতে হবে। জেনারেল থেকে তেমন একটা হয়তো বা কঠিন হবে না। আর তাই সাবজেক্ট প্রিপারেশনকে নিতে হবে একদম জোরালোভাবে, পরিকল্পিতভাবে। 12টা পর্যন্ত স্টাডি করার পর আমার একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই একটু ব্রেড আর ডিম পোস্ট করে আনলাম, এটা খাবো। আমার মেয়ের জন্য করেছি, ওকে ওটা দিয়ে এসে আমি আমারটা নিয়ে আসলাম। সাথে একটু যেহেতু ভিডিও হচ্ছিল, তো এটাও শ্যুট হয়ে গেছে। তো এটা করার পর আর যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে জেনারেলে যেই সিলেবাসটা দিয়েছে, মানে স্পেশালের জন্য যেই সিলেবাসটা, আর নর্মালি যে
বিসিএস গুলো হয় সেটার যে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু একই। সিলেবাসে কিন্তু কোনো পার্থক্য নেই বা কমিয়ে দেওয়া নেই, কিন্তু একটা জিনিস কম, সেটা হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে আপনার 6টা সাবজেক্ট। এখানে আইসিটি, বিজ্ঞান আর তথ্য প্রযুক্তি, হ্যাঁ তথ্য প্রযুক্তি বলেছি, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, নৈতিকতা আর হচ্ছে ভূগোল, এই 4টা সাবজেক্ট নেই। এই 4টা সাবজেক্ট বাদে বাকি 6টা সাবজেক্ট কিন্তু এখানে আছে। তো বাকি 6টা সাবজেক্টের সিলেবাসটা আপনাকে কমপ্লিট করতে হবে। তো যেখানে আমরা নর্মালি একটা 1 বছরের মতো টাইম পাই, সেখানে যেই সিলেবাসটা কমপ্লিট করতে হিমশিম খেয়ে যাই, সেই সিলেবাসটা আসলে 2 মাসে কিভাবে কমপ্লিট করব, এটা কিন্তু মাথায় আসে। তো আমি বলবো 2 মাসে আসলে আপনি যতটুকু পারেন, এটা কিন্তু যারা পরীক্ষা নেবে তারাও কিন্তু বুঝতে পারে যে 2 মাসে আসলে পুরো সিলেবাস কমপ্লিট করা সম্ভব না। তাই প্রথমত আপনাকে এই সিলেবাস যেই পড়াটা আপনি পড়বেন, এটা অনেক ডিপে যেয়ে পড়ার দরকার নেই, অনেক ডিপ থেকে পড়ার দরকার নেই, কারণ এটা হচ্ছে স্পেশাল বিসিএস। তাই জেনারেলে তেমন একটা কঠিন প্রশ্ন জেনারেল থেকে হবে না, কিন্তু এখানে যেটা আপনাকে প্রশ্ন করা হবে, ডিপ প্রশ্ন করা হবে, সেটা হচ্ছে আপনার সাবজেক্টের উপরে। তাই আপনার সাবজেক্টের উপরে প্রিপারেশনটা খুব ভালো করে নিতে হবে। তো এই গেল 49-এর মোটামুটি আমার মানে যতটুকু ধারণা ছিল আমি বলার চেষ্টা করেছি। আর তারপর তো যেটা দেখলাম যে আমি একটু আমরা আর শশা কেটে নিচ্ছিলাম, কারণ একটু ভর্তা করে খাবো, ভালো লাগতেছিল না, তাই সেটা ভর্তা করে আমি আর আমার মেয়ে খেয়েছি। দুপুরে মূলত গোছল টোছল করা হয়ে গেছে, আর রান্না বান্নাও হয়েছিল। আর এদিক দিয়ে অনেক মানে ওয়েদার তো বললাম যে এক একবার এক এক বিচিত্র রূপ ওয়েদারের দেখছি আর কি আমি। তো সন্ধ্যার সময় গিয়েছিলাম ছাদে। ছাদে যাওয়ার পরে মানে এত ভালো লাগছিল, এত বাতাস বইছিল, এত সুন্দর ওয়েদার ছিল। আমার না সত্যি এত সুন্দর ওয়েদার দেখতে খুবই ভালো লাগে। তখন আমি আবার নতুন করে পড়াশোনা করার অনুপ্রেরণাটা খুঁজে পাই। তখন আমার কাছে মনে হয়, আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি কেন, আমার মানে মানুষের জীবন এত ক্ষুদ্র কেন? মানুষ কেন এক জীবনে অনেক কিছু শিখতে পারে না? কেন অনেক কিছু ট্রাই করতে পারে না? আমার এটা খুব মানে খারাপ লাগে। দেখেন আমরা পড়াশোনা এসব করতে করতেই জীবনের মানে একটু সেটেল হতে হতেই জীবনের বাকি মানে অর্ধেক টাইম আমরা নষ্ট করে ফেলি। মানে পৃথিবীটা সুন্দর করে ঘুরে দেখব, অনেক কিছু জানবো, এই অপশনটা না আমাদের কাছে থাকেই না। আর যখন এই অপশন আসে তখন দেখা যায় যে টাইম হয় না, যখন টাইম হয় তখন টাকা হয় না, যখন টাকা হয় তখন বয়স থাকে না। সত্যি খুবই বিচিত্র লাগে। আমার কাছে মনে হয় মানুষ অনেক জীবন, অনেক বছর বাঁচত, তাহলে হয়তো বা কিছু হলেও একটু অ্যাচিভ করতে পারতো, একটু কিছু ঘুরে দেখতে পারতো, ভালো লাগতো। তো ওই যে গেস্টের জন্য রান্না হয়েছে, তো গেস্ট আসবে, রান্না হয়েছে। আর রান্না মূলত আমরা মানুষও অল্প আর গেস্ট আসবে তারাও অল্প, কিন্তু রান্না হয়েছে ভালোই। তো দেখা যাবে যে আমার কালকেও মোটামুটি কাজ অনেকটা বেঁচে যাবে। বাই দ্য ওয়ে, ইট ওয়াজ নট ব্যাড অ্যাকচুয়ালি। আমি প্রথমেই জানতাম যে গেস্ট আসতে একটু দেরি করবে, তাই আমি ভাবলাম যে ওরা আসতে আসতে যদি আমি আরেকটু পড়ে নিতে পারি, কারণ ওরা আসার পরে তো আর পড়াশোনা হবে না। তাই সন্ধ্যা 7টার সময় আমি দেরি না করে আরেকটু যে আমার বিগত সালের প্রশ্নটা ছিল, বিগত সালের প্রশ্নটা পড়া শুরু করেছিলাম। তো 1 ঘন্টা নষ্ট করতাম, তাহলে দেখা যেত 1 ঘন্টায় চলে যেত, ওদের জন্য ওয়েট করতে করতে 1 ঘন্টা চলে যেত। কিন্তু 1 ঘন্টা কিন্তু আমি ভাবলাম যে একটু পড়েই নিই, তো সময়টাকে আসলে এভাবেই কাজে লাগাতে হবে। আজকের স্টাডি রিক্যাপ: সকাল 6:30 থেকে 8:30, মোট 2 ঘন্টা। 10:30 থেকে 1:30 পর্যন্ত এখানে 2 ঘন্টা 30 মিনিট। এরপর আবার 7টা থেকে 8:30 পর্যন্ত এখানে 1 ঘন্টা 30 মিনিট। মোট মিলিয়ে প্রায় 6 ঘন্টার মতো পড়াশোনা করেছি। সত্যি বলতে ঘন্টা হিসাব না রেখে যতটা ফোকাস দিয়ে পড়লাম সেটাই আমার আজকের সাফল্য। আর একটা টপিক ধরে সেটা শেষ করতে পারলাম কিনা সেটা হচ্ছে মোট কথা। শেষ কথা বা দিনের শেষের পুরোটা পারফেক্ট না হলেও আমি চেষ্টা করেছি প্রতিটি ফাঁকা সময়ে কাজে লাগাতে, আর সেটাই একজন প্রস্তুতি প্রার্থী হিসেবে সবচেয়ে জরুরি। কনসিস্টেন্সি ইজ মোর পাওয়ারফুল দ্যান পারফেকশন। সো এটা মাথায় রাখতে হবে। আর কাল আবার নতুন করে শুরু করব, আরো ফোকাসড
আরো শক্তিশালী মনোযোগ নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ধৈর্যের সাথে পড়তে থাকবেন। ডোন্ট গিভ আপ। একদমই গিভ আপ করা যাবে না। ধৈর্য ধারণ করুন, দেখেন কিছু একটা হবে ইনশাআল্লাহ। ভালো প্রস্তুতি কতটা নিতে পারছেন সেটা চিন্তা না করে আপনি পড়তে থাকেন, বা মনে থাকছে কিনা সেটা চিন্তা না করে পড়াশোনা করতে থাকেন। একসময় সবকিছুই মনে থাকবে, শুধু আপনাকে বারবার অনুশীলন করতে হবে। এটা সফল হতে হলে বড় কিছু করতে হয় না, ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় পরিবর্তন। তো সবকিছু পারফেক্ট না হলেও আজ আমি নিজেকে সময় দিয়েছি, এটাই সবচেয়ে বড় জয়। আবার দেখা হবে আরো নতুন একটা দিনের সঙ্গে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।